সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে রয়েছে দোলা ডলরে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন বসছে কাল। স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী। 11 দিনে ইরানে 10,000 বেসামরিক স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা, প্রাণহানি 1300। স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন তা চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। বুধবার বেলা 11টার দিকে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে এই বৈঠক হয়। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 11টায় শুরু হবে প্রথম অধিবেশন। এদিকে বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদ অধিবেশন বসুক, তারপরে জনপ্রত্যাশা নিয়ে আমরা কথা বলবো এবং শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা কথা বলবো এবং সমস্ত কিছু জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি সবকিছু আমরা ধারণ করব ইনশাআল্লাহ। বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে চিফ হুইপ সাংবাদিকদের বলেন, সংসদ নেতাকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণের ক্ষমতা দিয়েছে সরকার দলীয় সংসদীয় কমিটি। আমাদের যেহেতু পুরনো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে প্রস্তাব করার পর কেউ একজন সমর্থন করবেন, তারপর তিনি সেখানে সভাপতিত্ব করবেন। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। সংসদে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা আশা করেন তিনি। আমরা বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করি। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এই কাগজটা জুলাই সংস্কারের প্রস্তাব পুরোপুরি বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বুধবার বেলা 3টায় জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। তিনি বলেন, সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধী দলের প্রাপ্য সুবিধা চান তারা। সেখানে ডেপুটি স্পিকারের বিষয়টিও রয়েছে। জামায়াতের আমির আরও বলেন, দেশ ও জাতির জন্য বিরোধী দল হিসেবে কার্যকর ভূমিকা রাখতে চায় জামায়াত। স্পিকার বিরোধী দলকে যথেষ্ট সুবিধা দেবেন এবং এতে গণতন্ত্রের সৌন্দর্য ফুটে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমরা চাই জুলাই সংস্কারের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, এর বেশি চাই না। ওই প্রস্তাবেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না। আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিসমিল, পুরাটাই সেখানে গ্রহণ হোক, বাস্তবায়ন হোক। ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দেশবাসীর উদ্দেশ্যে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। ভিডিও বার্তায় আগামী 14 মার্চ থেকে প্রতি সপ্তাহের শনিবার সংসদ সদস্যদের নিজ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা, বাড়ি বা বাসার ছাদে পানি জমতে দেবেন না। পানির ট্যাঙ্ক ঢেকে রাখা অত্যন্ত জরুরি। প্রতি সপ্তাহে কমপক্ষে একবার বাড়ির বা বাসার ভেতর এবং বাহির পরিষ্কার রাখুন। প্রিয় দেশবাসী, আমাদের সকলের মনে রাখা প্রয়োজন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর উপায়। জুলাই হত্যাযজ্ঞের মামলা এবং 1
কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগের পর গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কার্যক্রম শুরু হয়েছে। বুধবার এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। চিফ প্রসিকিউটরের নেতৃত্বে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, জহিরুল আমিন এবং ট্রাইব্যুনালের ল রিসার্চ অফিসার সিফাতুল্লাহ। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশনের বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করবে। পাশাপাশি সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ওঠা ঘুষ চাওয়ার অভিযোগও তদন্ত করা হবে। আমাদের প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গ যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন, সেই বিষয়টি আমরা তথ্য উদ্ঘাটন করব। যদি তাদের বিরুদ্ধে সাবস্টেন্টিভ কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি তেলের জন্য আজও যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। সরবরাহ ঘাটতির কারণে এখনও স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি কয়েকটি পাম্প। তেল নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। কেউ ফজরের নামাজ শেষে, কেউ বা সাহরি শেষে এসে দাঁড়িয়েছেন লাইনে। পাম্পের কর্মীরা বলছেন, কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে তেলের মজুত, তবে সরকার নির্ধারিত রেশনিং পদ্ধতিতে সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল। সেই অনুযায়ী রাইড শেয়ারকারী মোটরসাইকেল চালকরা দিনে 5 লিটার করে তেল কিনতে পারছেন। এদিকে রেশনিং পদ্ধতির আওতায় ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বাড়িয়েছে বিপিসি। এতদিন 25% কমিয়ে তেল সরবরাহ করা হলেও বর্তমানে তা 15% নামিয়ে আনা হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। 5 লিটার না করতে বলে 3 লিটার হইলেও একটা জনের জন্য 1000 টাকা ডেইলি ইনকাম করতে পারবে। 5 লিটার হইলে আলহামদুলিল্লাহ। এর আগে গাবতলী এসপি ফিলিং স্টেশন গেছিলাম, ওখানে একদম তেল দেওয়া বন্ধ। তো এখন আসলাম এইটাতে ট্রাস্টে। তো দেখা যাক, এখানে আমি 40 মিনিট যাবত দাঁড়িয়ে আছি, দেখা যাক পাই কিনা। আমার অফিস সকাল 10টায়, এখন পাম্পেই বাজে সকাল 10টা। যাইতে যাইতে আরও আধা ঘন্টা লাগবে অফিসে যাইতে, আর এখানে তো আরও আধা ঘন্টা, 1 ঘন্টা সময় আরও বেশি লাগবে। তো এটা আমার হচ্ছে, টাইম লস হচ্ছে, অফিসে জবাবদিহিতা বাড়তেছে। এবারে আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। সারা দেশের মতো লক্ষ্মীপুর ও কুড়িগ্রামে চলছে ঈদের জমজমাট কেনাকাটা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ব্যস্ত থাকছেন ক্রেতা ও দোকানিরা। দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। লক্ষ্মীপুরে জমে উঠেছে ঈদের বাজার। বিপণী বিতানগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। বিক্রেতারা জানান, দেশীয় পোশাকের পাশাপাশি এবার পাকিস্তানি পণ্যের চাহিদা অনেক বেশি। পাকিস্তানি লোন সহ কাজের মধ্যে ভ্যারাইটিস রকমের নতুন নতুন থ্রি-পিস এবার ঈদের সবচাইতে বেশি আকর্ষণীয়। দেশীয় তৈরি কাতান, জামদানি, সুতি ও পাকিস্তানি থ্রি-পিস সহ বিভিন্ন ধরনের শাড়ি ও থ্রি-পিস ক্রেতাদের আকর্ষণ বেশি। জর্জেট আছে, সুতি, ভালো গর্জিয়াস কাজ করাগুলো আছে। আমরা কাস্টমারের ক্রয় ক্ষমতার মধ্যে, সাধ্যের মধ্যে বিক্রি করি। মার্কেটগুলোতে অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সিসিটিভির আওতায় আনা হয়েছে বলে জানায় পুলিশ সুপার। এখন এই রোজা ঈদ কেন্দ্র করে বিভিন্ন ধরনের যে জুয়ার হাট বসে, মাদকের এবং হচ্ছে যদি অস্ত্র কিংবা অবৈধ কোনো কিছু যদি তথ্য থাকে, লোকজন আমাদেরকে যেন গোপন একটু তথ্য দেয়। আর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে, আমরা চাই হচ্ছে আমাদের থানা থেকে সবাই ফ্রিলি জনগণ সরাসরি হচ্ছে থানার সুবিধা পাক। কুড়িগ্রামেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচা বিক্রি। পরিবার পরিজন নিয়ে ক্রেতারা এক দোকান থেকে যাচ্ছেন অন্য দোকানে। আপাতত অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে, পছন্দও হয়, কিন্তু দামটা হাতের নাগালের ঊর্ধ্বে চলে গেছে, যেটা সহনশীল না। ঈদের কেনাকাটা করতে আসছি, গতবারের চেয়ে এবার দাম একটু বেশি মনে হচ্ছে। তবে যেহেতু ঈদ বাচ্চাদের, আশেপাশে প্রতিবেশীদের দিতে হবে, তার জন্য ঈদের কেনাকাটা নিজের জন্য এখনো কেনাকাটা করতে পারিনি। পোশাকের পাশাপাশি কসমেটিক্স ও জুতার দোকানেও চলছে জমজমাট বেচাকেনা। সামনের কয়েকদিন বেচাকেনা আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী গত 11 দিনে 10,000-এরও অধিক বেসামরিক স্থানে বোমা হামলা চালিয়েছে এবং 1,300 জনেরও বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে বলে দাবি করেছে ইরান। তেহরানের গভর্নর জানান, এসব হামলায় আবাসিক এলাকা এবং শহরের গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামোগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে। এদিকে বুধবার মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের পূর্ব ঘোষিত সবচেয়ে তীব্র হামলার দিন পার করল ইরান। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইসরায়েলের বিভিন্ন শহর এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে 37 দফার হামলা চালিয়েছে আইআরজিসি। ইসরায়েলের হাইফা, তেল আবিব ও জেরুসালেমে নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কয়েক স্তরের হামলার দাবি জানিয়েছে ইরান। এদিকে নতুন করে আইআরজিসি কুয়েত ও বাহরাইনে মোতায়েন করা মার্কিন সেনাদের ওপর হামলা করেছে। ইরানের সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত প্রায় 150 জন মার্কিন সেনা আহত হওয়ার পাশাপাশি 8 মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধের প্রথম দিনই পায়ে আঘাত পেয়ে আহত হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন। বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ও সরকারের উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান নিজের টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানান। ইসরায়েলের সাথে জোট বেঁধে ইরানে সামরিক অভিযান চালিয়ে বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযানের খরচ চালাতে গিয়ে টালমাটাল তার নিজের দেশের অর্থনৈতিক অবস্থা। গত 1 বছরে বাণিজ্য যুদ্ধ, অভিবাসন সংকট এবং নানাবিধ অর্থনৈতিক ধাক্কা সামলে ওঠা মার্কিন অর্থনীতি এই যুদ্ধের কারণে এখন এক চরম অগ্নি পরীক্ষার মুখে। বিশ্বজুড়ে 8টা যুদ্ধ থামানোর ক্রেডিট নিজেই নিয়েছেন, তাই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য নাকি তিনি। এমনকি নিজেকে প্রেসিডেন্ট অফ পিস বলেও দাবি করে থাকেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার ইসরায়েলের সঙ্গে জোট বেঁধে ইরানে সামরিক অভিযান চালাচ্ছেন তিনি। আর এই অভিযানের খরচে টালমাটাল তার নিজের দেশের অর্থনৈতিক অবস্থা। গত 1 বছর ধরে বাণিজ্য যুদ্ধ, অভিবাসন সংকট ও নানা অর্থনৈতিক ধাক্কা সামলে ওঠা মার্কিন অর্থনীতি এখন এক চরম অগ্নিপরীক্ষার মুখোমুখি। ইরানে ট্রাম্পের ঘোষিত সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি দেশটির অর্থনীতির ওপর এক বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে গড়ে গুনতে হচ্ছে 100 থেকে 200 কোটি ডলার। সম্প্রতি প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের চাকরির পরিসংখ্যান। শ্রম দপ্তরের তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারিতে দেশটিতে চাকরি কমেছে 92,000, কমেছে ঘণ্টা প্রতি গড় আয়ও। ফলে ফেব্রুয়ারিতেই বেকারত্বের হার পৌঁছেছে 4.4%। এমনকি সরকারি ক্ষেত্রেও কর্মসংস্থান হ্রাস অব্যাহত রয়েছে। আগে থেকেই যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি উচ্চ পর্যায়ে রয়েছে। সঙ্গে বিশ্বজুড়ে গ্যাস ও জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বাড়তে পারে, যা খোদ যুক্তরাষ্ট্রেও খাদ্যের দামের ওপর আরও চাপ সৃষ্টি করবে। মার্কিন অর্থনীতি বিশেষজ্ঞদের দাবি, গত বাজেটে স্বাভাবিকভাবেই যুদ্ধের এই বাড়তি অর্থের বরাদ্দ ছিল না, যে জন্য খুব দ্রুত পেন্টাগনকে অন্য খরচের হ্রাস টেনে তা দিয়ে যুদ্ধের খরচ বইতে হবে। এই যুদ্ধ ট্রাম্প প্রশাসনের উপর ব্যাপক চাপ তৈরি করেছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে মাত্র 25% মার্কিন নাগরিক ইরানের ওপর এই হামলা সমর্থন করছেন। অর্থাৎ যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, সাধারণ মানুষের সমর্থন তত দ্রুত কমছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এবারে জানাবো খেলার খবর। প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে 8 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে 3 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। মিরপুর স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। পেসার নাহিদ রানার বোলিং তোপে 30 ওভার 4 বল 114 রানে গুটিয়ে যায় তারা। 4 ব্যাটার পেরেছেন 2 অঙ্কের কোঠা পার করতে। সর্বোচ্চ 37 রান করেন ফাইম আশরাফ। অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে 10 রান। ক্যারিয়ারের প্রথম 5 উইকেট শিকার করেন নাহিদ। 3 উইকেট নেন মেহেদি মিরাজ। তাসকিন ও মোস্তাফিজ নেন 1টি করে উইকেট। জবাবে শুরুটা ভালো হলেও দলীয় 27 রানে শাহিন আফ্রিদির শিকার হয়ে সাজঘরে ফেরেন সাইফ। ক্যারিয়ারের 5ম অর্ধশতক হাঁকান তানজিদ হাসান। দ্বিতীয় উইকেটে শান্তকে সাথে নিয়ে 67 রানের জুটি করেন তানজিদ। শান্ত 27 রানে আউট হলেও 67 রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন তানজিদ। শেষ করব সন্ধ্যার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার।
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন বসছে কাল। স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী। 11 দিনে ইরানে 10,000 বেসামরিক স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা, প্রাণহানি 1300। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।